উপরে থেকে ভেসে আসা প্রতিটা শব্দ যেন ধীরে ধীরে আরো কাছে চলে আসছিল। আব্বু, কেউ নিচে নামছে। ভয়ে ছোট্ট ছেলেটা মায়ের পেছনে লুকিয়ে পড়ল। ঘরটার ভেতরে যেন বহু বছরে জমে থাকা অন্ধকার আটকে ছিল। আর তারপরই আয়নার ভেতরে সে এমন কিছু দেখল যা তার শরীর ঠান্ডা করে দিল। ঠিক সেই মুহূর্তেই ফ্ল্যাশলাইটটা অস্বাভাবিকভাবে জ্বলতে আর নিভতে শুরু করল। অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে ভেসে এলো একটা ফিস ফিস শব্দ। এখান থেকে কেউ যেতে পারবে না। ও পাশের অন্ধকারে যেন কেউ দাঁড়িয়ে তাদের দেখছিল। আম্মু, আবার দেখলাম হঠাৎ করেই দরজাটা বিকট শব্দে বন্ধ হয়ে গেল। নিচে দাঁড়িয়ে থাকা পরিবারটা শুধু একটা ভয়ঙ্কর চিৎকার শুনতে পেল। তারপর উপরের করিডোরটা আবারও অস্বাভাবিকভাবে নীরব হয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো বাড়িটা যেন মৃত্যুর মতো শান্ত হয়ে গেল। আরিফ, তুমি কোথায়? মা, মায়া উপরে কি আছে? সাহস করে ধীরে আরিফা, উপরে উঠতে শুরু করলো। ভাইয়া, আব্বুর কিছু হবে না তো? এদিকে নিচে একা পড়ে থাকা দুই ভাইয়ের ভয় যেন আরো বেড়ে যাচ্ছিল। তোমরাও এখান থেকে যেতে পারবে। কিন্তু মায়া বুঝতেই পারেনি তার ঠিক পেছনে কিছু একটা দাঁড়িয়ে আছে। দেয়ালের উপর ধীরে ধীরে ফুটে উঠতে লাগলো রক্তাক্ত হাতের ছাপ। মায়া, অন্ধকারের শেষ বাচ্চাদের নিয়ে প্রান্তে চলে যাও। তখন ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছিল সেই অভিশপ্ত ছায়া। ভয়ে মায়ার হাত থেকে লণ্ঠনটা সিঁড়ির ওপর পড়ে গেল। তারপর পুরো বাড়িটা আবারও ডুবে গেল গভীর অন্ধকারে। ছোট্ট ছেলেটা হঠাৎ করেই সিঁড়ির পাশে অদ্ভুত কিছু দেখতে পেল। কিন্তু হঠাৎ করেই সব কিছু আবার অস্বাভাবিক শান্ত হয়ে গেল। কিছুক্ষণ পর অন্ধকারের ভেতর থেকে ফিরে এলো আরিফ। অন্ধকারের গভীর থেকে তুমি তখন ঠিক ভেসে আছো? এলো এখনই আরিফের এখান কণ্ঠ। থেকে বের হতে হবে। সেই রাতেই তারা সিদ্ধান্ত নিল আর কখনো এই বাড়িতে থাকবে না। বাড়িটাটিটা থেকে দূরে সরে গিয়েও তাদের মনে হচ্ছিল কেউ যেন এখনো তাকিয়ে আছে। পরদিন সকালে পাহাড়ের ওপারের সেই নীল বাড়িটাকে আবারও ফাঁকা দেখা গেল। সকাল হওয়ার আগেই তারা পাহাড়ের সেই রাস্তা ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিল। কিন্তু সেই নীল বাড়ির রাতটা তারা কোনোদিন ভুলতে পারেনি। এরকম আরো ভালো ভালো ভৌতিক গল্প দেখতে এবং শুনতে চাইলে আমাদের হাও মাও খাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।